শুনলাম তুই নাকি কার সাথে প্রেম করছিস। কারো গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো চৌধুরী। পেছনের ছেলেটাকে অবলোকন হতেই ভ্রুদয় কুঁচকে এলো তার। এ তো তাদের পাশের বাসার রোগা পাতলা হ্যাংলা ছেলেটা, কি যেন নাম, মনে পড়েছে, নির্ময়। কিন্তু এই লোক ওকে কেন এসব প্রশ্ন করছে? এই ছেলের সাথে তার আগে কখনো দেখা হয়েছে বলে মনে পড়ছে না। তবে এই ছেলেটাকে সে চেনে ভালোভাবে। চিনবে না? উঠতে বসতে খেতে ঘুমাতে 24 ঘন্টা এই ছেলের জন্য মায়ের কাছে ঝাড়ি খেতে হয় তাকে। কোন ক্লাসে পড়ে এই নির্ময় নামক নির্মম জঞ্জাল জানা নেই চৌধুরীর। তবে তার ওপরের ক্লাসেই পড়ে এটুকু সে জানে। ভীষণ পড়ুয়া এই ছেলে, সারাদিন নাকি পড়ে। এত পড়ে লাভ কি ভাই? সেই তো একদিন মরেই যেতে হবে। কোথায় একটু ঘুরবে ফিরবে, জীবনকে উপভোগ করবে তা নয়, সারাদিন পড়বে আর পাড়া প্রতিবেশীদের জ্বালাবে। তবে এ ছেলে তো তার সাথে কখনো কথা বলেনি। ওই 2-1 বার দেখা হলে একে অপরের দিকে চোখ পড়েছে, এই যা। তাহলে আজ হঠাৎ সেদে সেদে কথা বলছে কেন? আবার প্রথমবারেই তুই তুই করছে। কি অভদ্র ছেলে রে বাবা। এর মধ্যে এই ছেলের জন্য তার মা আবার উঠতে বসতে ওকে কথা শোনায়, আবার জিজ্ঞাসা করছে সে প্রেম করছে কিনা। করলে করছে, তাতে তোর বাপের কি রে বেটা? তোকে এই চৌধুরী ঘৃণা করে, ভীষণ ঘৃণা করে। এই তোর আর তোর পড়াশোনার জন্য তার এখন বাড়িতে থাকার দায় হয়ে পড়েছে, শুধু তোর জন্য। চৌধুরীর ভাবনার মধ্যেই আবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল নির্ময়। বলল, কিরে, প্রেম করছিস নাকি? ঘটনা কি সত্যি? কোনো উত্তর দিল না চৌধুরী। সে প্রেম করছে কিনা সে নিজেই তো জানে না, তাহলে উত্তর দেবে কি করে? চেহারা সুরত দেখতে তার মাশাল্লাহ, উজ্জ্বল শ্যামবর্ণা গায়ের রং, গোলগাল মুখশ্রী, লম্বাও যা আছে ঠিকঠাক। তার মধ্যে কোনো ছেলে প্রেম নিবেদন করে না তাকে। তার ক্লাসের সবচেয়ে কুৎসিত মেয়েটাও হয়তো একটা না একটা প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু এই ইন্টার প্রথম বর্ষে পড়া পর্যন্ত সে কোনো প্রেমের প্রস্তাব পায়নি। তবে তার এই রেকর্ড ভেঙে দিয়ে 2-1 দিন আগে কে যেন একটা চিরকুট দিয়েছে তাকে। চিরকুটটায় শুধুমাত্র লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি বানানটাও ভুল। কোন অশিক্ষিত ছেলে লিখেছে কে জানে। চৌধুরী আর বেশি ঘাটেনি ওটা নিয়ে। এর মধ্যে আজ আবার এই নির্ময় নামক নির্মম পড়ুয়া ছেলে ওকে এসে বলছে সে নাকি প্রেম করছে। ঠোঁট বাঁকালো চৌধুরী, বলল, আমি প্রেম করছি আর আমি জানি না, অথচ পাড়াপড়শি দেখছি সবাই জানে। নির্ময় চৌধুরীর দিকে একটু এগিয়ে এলো, কণ্ঠটা কিছুটা খাদে নামিয়ে বলল, আমার বাগানে একটি মহামূল্যবান ফুলের গাছ লাগিয়েছিলাম। এত বছর ধরে দেখে শুনে যত্ন করে রেখেছি গাছটা। বড় আশায় ছিলাম গাছটায় কবে ফুল আসবে, কবে কলি নিবে। অবশেষে সময় হলো গাছটায় কলি আসার। কলিও নিল গাছে, কিন্তু তখনই সে কলিতে নজর পড়ল অন্য কারো। আমার গাছ সহ কলিটা নেয়ার জন্য সে মরিয়া হয়ে উঠল। তো বলো মেয়ে, এখন কি করা উচিত আমার? চৌধুরী ভাবলো কিছুক্ষণ, অতঃপর উত্তর দিল, মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত। অন্যের গাছের দিকে সে কেন হাত বাড়াবে? দরকার হয় নিজে গাছ লাগিয়ে নিক। ঠোঁট প্রসারিত করে হাসলো নির্ময়, বলল, ঠিক আছে, তাহলে তোমার কথাই রইল, আমি ভেঙে দেব ওর হাত পা। হ্যাঁ, তবে বুড়ো কুচকালো নির্ময়, বলল, তবে কি? তবে আপনার গাছটির প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। যেহেতু গাছটি অনেক মূল্যবান আর ইতিমধ্যে তার দিকে নজর একজনের পড়ে গেছে, তার মানে আরো লোকে নজর পড়বে। আপনার এখন চোখে চোখে রাখা উচিত গাছটি, দরকার পড়লে নিজের কাছে নিয়ে রাখা উচিত। চোখে হাসলো নির্ময়, বলল, বুদ্ধিটা কিন্তু তুমি খারাপ দাওনি মেয়ে। তোমাকে যতটা বুদ্ধিহীন আমি ভেবেছিলাম ততটা বুদ্ধিহীনও নও তুমি। চৌধুরী বোকা বোকা চোখে তাকালো নির্ময়ের পানে। তাকে কি অপমান করলো ছেলেটা? তাকে কি পরোক্ষভাবে ছেলেটা বুদ্ধিহীন গাধার সাথে তুলনা করলো? চৌধুরীর ভাবুক মুখশ্রীর পানে একবার তাকালো নির্ময়, অতঃপর পাশ কাটিয়ে হাঁটা ধুলো সামনের দিকে। পিছু ডাকলো চৌধুরী, বলল, শুনুন। থমকে দাঁড়ালো নির্ময়, তবে পেছন ফিরে তাকালো না সে। চৌধুরী বেশ উৎসুক কণ্ঠে প্রশ্ন করলো, আপনি প্রথমে এসেই আমাকে তুই বলে সম্বোধন করেছেন, কিন্তু শেষের দিকে আবার তুমি বলে সম্বোধন করছেন কেন? নির্ময় দৃষ্টি সম্মুখে রেখেই বলল,
আমি প্রথম দিকে রেগেছিলাম, তাই তুই বলেছি। আর শেষের দিকে রাগটা গলে গিয়েছিল কারো স্নিগ্ধ দৃষ্টিতে, তাই তুমি বলেছি। কথাটুকু শেষ করেই নির্ময় পা ফেললো সামনের দিকে, চলে গেল তার বাড়ির দিকে। ঠোঁট বাঁকালো চৈত্রী। রাগ হয়েছে, তাতে তার দোষটা কোথায়? তাকে কেন তুই বলবে? অভদ্র ছেলে একটা। মনে মনে ভেংচি কাটলো চৈত্রী। কলেজ ড্রেসের সাথে দুপাশে বাঁধা দুই বেনুনি ঝুলাতে ঝোলাতে ছুটলো কলেজের দিকে। সকাল সকাল কলেজে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছিল সে, কিন্তু রাস্তায় বেরিয়ে এই নির্মম নির্দয় নির্ময়ের সাথে দেখা তার। কই আজকে ভেবেছিল একটু আগেভাগে কলেজে গিয়ে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিবে, তা অভদ্র ছেলেটি দেরি করিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সূর্যটা ঢলে পড়ছে পশ্চিম আকাশে। পাখিদেরও দেখা যাচ্ছে দল বেঁধে নীল আকাশে উঠতে। চৈত্রীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দোকানের উদ্দেশ্যে। খাতা আর কলম কিনতে হবে তাকে। মফস্বল শহর, এখানে দুপুরের দিকে প্রায় সকল দোকানই বন্ধ করে বাড়িতে যায় দোকানিরা। সে যখন দুপুরের দিকে কলেজ থেকে ফিরেছে তখন খাতা আর কলম কিনতে পারেনি, তাই তো এখন আবার বের হতে হলো। চৈত্রী খানিকটা বিরক্তি নিয়ে গিয়ে দাঁড়ালো একটা লাইব্রেরির সামনে। ছোটোখাটো লাইব্রেরিটা, লাইব্রেরির ছেলেটা তার চেনা আগে থেকেই। প্রায় এই লাইব্রেরি থেকেই সে খাতা কলম কেনে। ছেলেটা চৈত্রীকে দেখেই একগাল হাসলো, বলল, আপা, অনেক দিন পর, কেমন আছেন? ভুরু কুচকালো চৈত্রী, বলল, অনেকদিন কোথায়, 1 সপ্তাহ আগেই তো এলাম। লাইব্রেরির ছেলেটা দাঁত বের করে হাসলো, বলল, 1 সপ্তাহ কি কম আপা? চৈত্রী আর কথা বাড়ালো না। কথায় কথা বাড়ে, আর তার মোটেও ইচ্ছে নেই যে এই হাদারামের সাথে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবে। চৈত্রী ঘুরিয়ে নিল কথাটি, বলল, সে যাই হোক, 2টা খাতা আর 2টা কলম দিন তো। ছেলেটা একটু খুঁজে 2টো খাতা আর 2টো কলম বের করে দিল চৈত্রীকে। সে হাত বাড়ালো, আনবে খাতা আর কলম 2টো, কিন্তু তার নেয়ার আগেই পেছন থেকে কোনো বলিষ্ঠ পুরুষালী একটি হাত দিয়ে নিয়ে নিল তার খাতা কলম। মেজাজ বিগড়ে গেল চরিত্রীর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো পেছনের দিকে। তার পেছনে অবস্থানরত ছেলেটি তার এতই কাছে অবস্থান করছিল যে পেছনে ঘুরতে গিয়েই চৈত্রীর কপাল গিয়ে ঠেকল সোজা ছেলেটির বুকে। সাথে সাথে চৈত্রীর কপালে হাত দিয়ে চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, মা গো মা, এটা দেহ নাকি ইটের ভাটার ইট? কথাটা বলেই মাথা উঁচু করে চোখ তুলে তাকালো তার সামনে অবস্থানরত ছেলেটির মুখ পানে। এ কি, এ তো সেই নির্মম নির্ময়। সকাল থেকে এই ছেলে আবার তার পিছু পিছু করছে, কি করছে? তার ওপর ওর খাতা কলমগুলো নিয়ে নিয়েছে। ভুরু কুচকালো চৈত্রী, বলল, আপনি আমার খাতা কলমগুলো নিয়ে নিলেন কেন? নির্ময় খাতা কলমগুলো উল্টে পাল্টে দেখলো একটু, অতঃপর চরিত্রের দিকে তাকিয়ে বলল, এগুলো তোমার? কই, কোথাও নাম লেখা তো দেখছি না। এই, তোমার নামটা যেন কি? লাইব্রেরির ছেলেটা দাঁত কেলিয়ে হাসলো, বলল, চৈত্রী। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, গম্ভীর কণ্ঠে বলল, আমি আপনার কাছে নাম জানতে চাইনি, ওর কাছে জানতে চেয়েছি। চৈত্রী ভুরু কুচকালো, বলল, নাম তো নামই, উনি বললেও সেটা আমার নাম, আর আমি বললেও সেটা আমার নাম। কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। আর আমি আমার মুখ থেকে বলতে চাইছি না। আমার খাতা কলমগুলো দিয়ে দিন তাড়াতাড়ি। এগুলো তোমার প্রমাণ আছে কোনো? চৈত্রী উত্তর দিল না কোনো। কেবলই সে দোকান থেকে নিয়েছিল খাতা কলমগুলো। এতটুকু সময়ের মধ্যে প্রমাণটা আসবে কোথা থেকে? চুপ রইল চরিত্রী। এই মুহূর্তে এই নির্দয় নির্মম নির্ময়ের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই তার। চরিত্রী ঘুরে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, বলল, ভাইয়া, আমাকে আর 2টো খাতা আর কলম দিন তো। লাইব্রেরির ছেলেটা আবারও 2টো খাতা আর কলম বের করে বাড়িয়ে দিল চরিত্রের দিকে। এবার আর নিল না নির্ময়। চরিত্রে হাত বাড়িয়ে নিল খাতা কলমগুলো, অতঃপর হাঁটা ধরল নিজের বাড়ির দিকে। পেছন থেকে ডাক দিল দোকানদার ছেলেটা, বলল, আপা, খাতা কলমের দাম তো দিলেন না। চরিত্রে হাঁটতে হাঁটতে উত্তর দিল, খাতা কলমের দামটা নির্ময় নামক ব্যক্তির কাছ থেকে নিয়ে নেবেন।
ভোরের আলো ফুটেছে, সূর্যটা উকি দিয়েছে নীল আকাশে, পাখির কিচিরমিচির কলকাকুলেটে ভরে গেছে চারপাশ। চরিত্রীদের বাড়িটা একতলা বিশিষ্ট, তবে উপরে ছাদ দেওয়া হয়েছে। ছাদে আবার রহমান সাহেব অর্থাৎ চরিত্রীর বাবা কিছু পায়রার পালন করেন। চৈত্রী রোজ সকালে পায়রাগুলোকে গম ছিটিয়ে দেয়। সারাদিনের মধ্যে তার ভালো লাগার এই একটাই কাজ, পায়রাগুলোর সাথে সময় কাটানো। সে ছাদে উঠলেই যখন পায়রাগুলো তার দিকে উড়ে আসে তখন প্রশান্তির হাওয়া লাগে তার মনে। একটু সময়ের জন্য সে যেন ভুলে যায় এই পৃথিবীর বিষাদময় প্রতিটি অধ্যায়। রোজ সকালের মতো আজও ছাদে এলো চৈত্রী। ছাদের দরজাটা খুলে সামনের দিকে পা বাড়াতে চোখ পড়ল পাশের ছাদে। দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছে নির্ময়। এই ভোর সকালে প্রকৃতির বিশিত বাতাস উপভোগ করছে সে। নির্ময়দের বিল্ডিংটাও চরিত্রীদের মতো একতলা বিশিষ্ট, তবে ছাদ রয়েছে। বুড়ো কুচকালো চরিত্রী। এই লোক তো প্রতিদিন পড়াশুনোয় ব্যস্ত থাকে। প্রতিদিন সে যখন এই সময় ছাদে ওঠে তখন পাশের বিল্ডিং থেকে এই নির্ময়ের গুনগুনানি পড়ার আওয়াজ পায় সে। কিন্তু আজ হঠাৎ এই বান্দা এই সময়ে পড়া রেখে ছাদে কেন? নির্ময়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই হেসে উঠল চৈত্রী। নির্ময় হ্যাংলা পাতলা শরীরে ঝুলিয়েছে একটা ঢোলাঢালা টি শার্ট, আবার দুহাত ছড়িয়ে রেখেছে দুদিকে। কাকতরোয়ার থেকে কোনো অংশে কম লাগছে না তাকে। চরিত্রীর মনে হচ্ছে যেন কোনো জল জ্বলন্ত কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে পাশের ছাদে। হঠাৎ কোনো রমণীর হাসির ঝংকারে ভাটা পড়ল নির্ময়ের প্রকৃতি বিলাসে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে সে ফিরে তাকালো পেছনে। এই সকালে পাশের ছাদে হাস্যোজ্জ্বল রমণীকে দেখে তার কপালে ভাঁজ পড়ল। সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছো কেন চৈত্র? হাসি থামিয়ে ভুরু কুঁচকালো চরিত্রী। বলল, আমার নাম চৈত্র না, চৈত্রী। আমি অত কঠিন নাম ধরে ডাকতে পারবো না। তোমায় চৈ আবার সাথে ত্রি, এত কঠিন নাম রেখেছেন কেন তোমার বাবা মা? আমার নামটা ভীষণ সুন্দর, সবাই বলে। আপনি আমার নামের এভাবে ব্যঙ্গ করবেন না তো নির্ময় ভাই। ভুরু কুঁচকালো নির্ময় থমথমে কণ্ঠে বলল, আমার বাবার সাথে কি তোমার মায়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল, বা আমার মায়ের সাথে তোমার বাবার? চৈত্রী বোকা বোকা চোখে তাকালো নির্ময়ের দিকে, কিন্তু যখনই তার মস্তিষ্কে হানা দিল নির্ময়ের কণ্ঠ নিঃসৃত বাক্যগুলো নাক মুখ কুঁচকে ফেলল সে। বলল, ছি ছি নির্ময় ভাই, এসব কি কথা? আপনার মা আমার বাবা, আমার মা আপনার বাবা, আপনার মুখে এসব কথা বলতে একটুও বাদলো না? তাহলে আমি তোমার কেমন ভাই? ভাই বললে কেন আমাকে? ভাই হতে কি আপন ভাই হতে হয় নাকি? আপনি আমার বাড়ির পাশের ভাই। আমি তোমার আপন, খালাতো, মামাতো, ফুফাতো, দুঃসম্পর্কে কিংবা বাড়ির পাশের কোনো ভাই না। শুধু নির্ময় বলে ডাকতে পারলে ডাকবে, নয়তো ডাকার প্রয়োজন নেই আমাকে। চৈত্রী গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। বলল, আপনি আমার কত বড়, আর আমি কিনা আপনাকে নাম ধরে ডাকবো? আমি অতটাও অভদ্র নই নির্ময় ভাই। তবে তোমাকে আমায় কিছু বলেই ডাকতে হবে না। ঠোঁট বাঁকালো চৈত্রী, ভেংসি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আর ডাকবই না আপনাকে। আপনাকে না ডাকলে কি হবে এমন? মরে যাব কি আমি? ডাকলাম না আর আপনাকে আমি। নির্ময় কোনো উত্তর দিল না চৈত্রীর কথায়, শুধুমাত্র একবার রক্তচক্ষু নিয়ে তাকালো তার পানে। অতঃপর ধূপধাপ পা ফেলে নেমে গেল ছাদ থেকে। চৈত্রীও ভেংসি কাটলো মনে মনে। যাই যাক, গোল্লায় যাক ওই নির্মম নির্দয় নির্ময়, তাতে তার কি? বেলা গড়িয়েছে, চরিত্রীর কলেজের সময় হয়ে এসেছে প্রায়। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এলো সে। দুপাশে দুই বেনুনি ঝুলাতে ঝুলাতে হেঁটে চলল কলেজের দিকে। চরিত্রীদের বাড়ি থেকে তাদের কলেজের দূরত্ব প্রায় মিনিট 15 মতো। লাল ইট দিয়ে তৈরি রাস্তাটা দুই পাশে ঝোপঝাড়ে ভরপুর। কি যেন সাদা সাদা ফুল ফুটে থাকে রাস্তার ধারে। ওই ঝোপঝাড়গুলোর মধ্যে ফুলগুলোর নাম তার অজানা, তবে মাঝে মাঝে এই রাস্তা ধরে যাওয়ার সময় সে তুলে নিয়ে যায় এই শুভ্র রঙা ফুলগুলো। যদিও তারপর বাড়িতে গিয়ে মায়ের ঝাড়ি খেতে হয় তাকে। তার মায়ের মতে সে রাস্তা থেকে আগাছা তুলে নিয়ে গিয়ে ঘর নোংরা করে। চৈত্রী রাস্তার দুই ধারে চোখ বোলাতে বোলাতে হেঁটে যাচ্ছিল সামনের দিকে। রাস্তাটা বেশ ফাঁকা আজ। হঠাৎ তার চোখ আটকে গেল একটি দূরে অবস্থানরত একটি ছেলে আর একটি মেয়ের দিকে। চৈত্রী ভালোভাবে দেখলো
অবাক হলো সে। এই তো সেই নির্ময়। তার সামনে থাকা ছেলেটা তাদের পাশের পাড়ায় আমির কাকার মেয়ে নিঝুম। ভুরু কুচকালো চৈত্রী। এরা দুজন এখানে এই ফাঁকা রাস্তায় আবার কি করছে? কোনো ইটিস পিটিস চলছে নাকি এদের মধ্যে? চৈত্রী স্বভাবতই ভীষণ কৌতূহলী মেয়ে। সে আর একটু এগিয়ে গেল সামনের দিকে। নিজুম নামে মেয়েটি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল নির্ময়ের দিকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট লজ্জালু ভাব। চৈত্রীর কুচকানো ভুরু জোড়া আরো কুচকে এলো। কি আছে ওই কাগজে? চিঠি নাকি আবার প্রেমপত্র? চৈত্রী হাসি পেল খুব। ইচ্ছে করছে এখানেই হাসতে হাসতে গড়াগড়ি খেতে। এই হ্যাংলা পাতলা নির্মম নির্দয় নির্ময়কে নাকি আবার মেয়েরা পছন্দ করে। আজকালকার মেয়েদের পছন্দ যে এত খারাপ জানা নেই চরিত্রীর। হ্যাংলা পাতলা বাঁশের মতো একটা ছেলে দেখলে মনে হয় ফু দিয়েই উড়ে যাবে কোথাও একটা। তার মধ্যে মুখটা রাখে সবসময় হাড়ির মতো করে। কথার তো ওই ছিঁড়ি, মুখ থেকে কথা বলে না, যেন বোম মারে। সেই ছেলেটা নাকি আবার মেয়েরা প্রেমপত্র দেয়। নির্ঘাত এই মেয়েদের চোখে কিছু হয়েছে, নয়তো এত সুন্দর সুন্দর ছেলে থাকতে এই চিকনা চাকনা নির্ময়ের ওপর মেয়েরা ধপাস করে পড়বে কেন? সে যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্ময়ের প্রেম ঘটিত ব্যাপার দেখলে চলবে না তার। তাকে কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তার। অনেক কষ্টে ঠোঁট টিপে নিজের হাসি আটকে চৈত্রী নির্মম আর নিঝুমের পাশ কাটিয়ে হাঁটা ধরল কলেজের দিকে। 2 কদম এগিয়ে যেতেই তার ডাক পড়ল পেছন থেকে। গুরু গম্ভীর কণ্ঠে নির্ময় বলল, চৈত্র। থমকে দাঁড়ালো চৈত্রী। ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। ভুরু কুচকে বলল, আমি না আপনাকে চৈত্র বলে ডাকতে বারণ করেছি নির্ময় ভাই? নির্ময় তাকালো চৈত্রীর পানে, থমথমে কণ্ঠে বলল, আমিও তো তোমাকে বলেছিলাম আমাকে ভাই বলে সম্বোধন করবে না। আমিও বলেছিলাম আপনাকে আমি আর ডাকবো না, ডাকিও নি আমি, আপনিই ডেকেছেন আমাকে, তো আপনাকে আমি ভাই বলতেই পারি। নির্ময় কোনো উত্তর দিল না চৈত্রীর কথার। শুধুমাত্র একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কাগজটা নাও তো চৈত্র। কেন? প্রশ্ন না করে নাও। চৈত্রী আর কথা বাড়ালো না। এমনিতেই তার কলেজে দেরি হয়ে যাচ্ছে। সে এগিয়ে এলো, নির্ময়ের হাত থেকে নিয়ে নিল কাগজটি। নির্ময় তাকালো সেদিকে, আদেশের সুরে বলল, পড়ো কাগজটিতে কি লেখা আছে। চৈত্রী একবার দৃষ্টিপাত করলো নির্ময়ের দিকে, একবার দৃষ্টিপাত করলো নিঝুমের দিকে, অতবার ভাঁজ করা কাগজটি খুলে পড়া শুরু করলো। প্রিয় নির্ময় ভাই। এটুকু পরেই থামলো চৈত্রী। ভুরু কুচকালো নির্ময়, বলল, কি হলো, থামলে কেন? পড়ো। চৈত্রী তাকালো নিঝুমের দিকে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে না হয় একটা প্রেমপত্রই দিয়েছিল নির্ময়কে। সে না পড়লে না পড়তো, তাই বলে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অন্য কাউকে দিয়ে পড়াতে হবে সেই প্রেমপত্র? চৈত্রীর রাগ হলো ভীষণ। এ কেমন মানুষ? অন্য মানুষকে লজ্জায় ফেলতে এর ভালো লাগে? এই যে চৈত্রী সবসময় বলে নির্মম নির্দয় নির্ময়, ঠিকই বলে, কথাটা আজ তার প্রমাণ পেল কতটা নির্দয় এই লোক। চৈত্রী তার হাতে থাকা চিঠিটা এগিয়ে দিয়ে নির্ময়ের দিকে বলল, নিজের জিনিস নিজে পড়ে নেবেন, আমি পারবো না পড়তে। কথাটা শেষ হতেই নির্মম তার গুরু গম্ভীর কণ্ঠে ধমকে উঠল চৈত্রীকে। বলল, তোমাকে পড়তে বলেছি না, পড়ো তুমি। কেঁপে উঠল চরিত্রী, ভয়ে ভয়ে পড়া শুরু করলো চিঠিটা। প্রিয় নির্ময় ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার যে ইদানিং ঠিকভাবে নাওয়া খাওয়া গোসল কিছুই হচ্ছে না। সব সময় শুধু আপনার কথাই মনে পড়ছে। আপনি যখন আমার সামনে থেকে হেঁটে যান, আমার বুকের ভেতর তখন ধুকপুক ধুকপুক আওয়াজ হয়। আমি স্পষ্ট শুনি সেই আওয়াজ। আপনার দিকে আমি যখন তাকাই, তখন আমার লজ্জা লজ্জা লাগে। রাতে ঘুমাতে গেলেও আমি আপনার স্বপ্নই দেখি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নির্ময় ভাই, দয়া করে আমাকে ফেরাবেন না। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। ইতি, আপনার ভালোবাসার কাঙাল নিঝুম। চিঠিটা পড়া শেষ করেই অট্ট হাসিতে ফেটে পড়ল চৈত্রী। ভুরু কুচকালো নির্ময়, বলল, হাসছো কেন এভাবে?
না নির্ময় ভাই, আপনাকেও মেয়েরা এত পছন্দ করতে পারে জানতাম না আমি। কেন পছন্দ করতে পারেন না নাকি? হাসি থামালো চৈত্রী, আমতা আমতা করে বলল। অবশ্যই পারে, কেন পারবে না? নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, অতঃপর নিজের দিকে তাকিয়ে বলল। এখানে ইতি আপনার ভালোবাসার কাঙাল হবে না, কাঙালি হবে। কাঙাল পুরুষবাচক শব্দ, আর তুমি মেয়ে, তাই স্ত্রীবাচক শব্দ কাঙালি হবে। আর বললে যে আমাকে দেখলেই নাকি তোমার বুকে ধুকপুক ধুকপুক আওয়াজ হয়, ওটা ভালোবাসা নয়, ওইটা তোমার হার্টে সমস্যা আছে। ভালো ডাক্তার দেখিও। বয়স কত তোমার? ভালোবাসা মানে বোঝো? নিঝুম উত্তর দিল না কোনো। মাথা নুয়ে চুপ করে দাঁড়িয়ে আছে সে। ধমকে উঠল নির্ময়, বলল। এই মেয়ে, কি জিজ্ঞেস করেছি? বয়স কত তোমার? কেঁপে উঠল নিঝুম, তুতলিয়ে বলল। 14। ভুরু কুচকালো নির্ময়, বলল। 14 বছর? তার মানে নবম শ্রেণীর ছাত্রী? নিঝুম মাথা দুলিয়ে সায় দিল নির্ময়ের কথার। নির্ময় কপাল টান করে তাকালো নিঝুমের দিকে, বলল। a+b² সূত্রটা বলো তো। নিঝুম এলোমেলো দৃষ্টি ফেললো। এমনিই সে পড়াশোনায় কোনো কালেই ভালো ছিল না, তারপরও যতটুকু মনে ছিল তাও এখন নির্ময়ের সামনে গুলিয়ে ফেলেছে। নিঝুম বলতে পারছে না কিছুই, শুধু আমতা আমতা করে যাচ্ছে। নির্ময় ধমকে উঠল আবারও, বলল। নবম শ্রেণীতে পড়ে এখনো a+b² সূত্র বলতে পারছিস না? আবার এসেছিস প্রেমের প্রস্তাব দিতে? যা ফোট এখান থেকে। ব্যাস, নিঝুমকে আর কে পায়, দৌড়ে পালিয়ে গেল নির্ময়ের সামনে থেকে। প্রেম প্রীতি আর করা তার লাগবে না। এই নির্ময় নামক নির্মম নির্দয় মানুষের সামনেই তো আর সে আসবে না, ভুলেও আসবে না। চৈত্রী এতক্ষণ গোল থেকে দেখছিল সবটা। কি ছেলে রে বাবা! এর জন্যই এই পড়ুয়া ছেলেদের একদম পছন্দ করে না চৈত্রী। এদের মাথায় সব সময় পড়া ঘোরে। এই যেমন নিঝুম প্রেম নিবেদন করলো নির্ময়কে। নির্ময়ের যদি নিঝুমকে ভালো নাই লাগে, তাহলে অন্য কিছু বলেও তো তাকে প্রত্যাখ্যান করতে পারত। সে তা না, অঙ্কের সূত্রে কেন জিজ্ঞাসা করতে হবে? যত সব। মনের মধ্যে নির্ময়ের জন্য একরাশ রাগ নিয়ে কলেজের পথে পা বাড়ালো চৈত্রী। তখনই পেছন থেকে আবার ডেকে উঠল নির্ময়, বলল। চৈত্র। ভুরু কুচকে পেছনে তাকালো চৈত্রী, বিরক্তি ভরা কণ্ঠে বলল। আবার কি নির্ময় ভাই? এমন নির্দয়ের মতো বারবার পিছু ডেকে আমার দেরি করে দিচ্ছেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর দিকে, থমথমে কণ্ঠে বলল। আমিও ওই দিকেই যাব। তো যাবেন, কি বারণ করেছে আপনাকে? একসাথে চলো। বিস্মিত হলো চৈত্রী। পাশাপাশি বাড়িতে থাকলেও নির্ময়ের সাথে তেমন একটা কথা কখনো হয়নি চৈত্রীর। নির্ময়কে কোনো কালেই ভালো লাগতো না তার। আর নির্ময়ও কেমন অন্তর্মুখী স্বভাবের, সবসময় একা একা বই নিয়ে বসে থাকে, কারোর সাথেই তেমন কথা বলে না। সেই নির্ময়ের হঠাৎ কি হলো? এই দুদিন ধরে তার গায়ে পড়ে এসে কথা বলছে। ভূতে টুতে ধরেছে নাকি? হবে হয়তো তাই। এমনিই নির্ময়দের ঘরের কোণে একটা তেঁতুল গাছ আছে। শোনা যায় ওই গাছে নাকি কোনো পেতনির বসবাস। গাছ থেকে সেই পেতনিটা নেমে এই নির্মম নির্দয় নির্ময়ের ঘাড়ে চাপলো না তো? চৈত্রীর আকাশ পাতাল ভাবনার মধ্যে সামনে হাঁটা ধরল নির্ময়। যেতে যেতে বলল। কি চৈত্র, এখন তোমার কলেজের দেরি হচ্ছে না? ধ্যান ভাঙল চৈত্রীর। দ্রুত ছুট লাগালো নির্ময়ের পেছনে। এবার না গেলে সত্যিই দেরি হয়ে যাবে তার। তারপরে ওই হিমেশ নামক ভয়ঙ্কর টাকলা ছাড় ওকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আর চৈত্রী কোনোভাবেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থেকে নিজের এত সুন্দর মান ইজ্জত নিয়ে টানাটানির বাজাতে চাইছে না। দুপুরে তপ্ত রৌদ্র, চারিদিকে কেমন একটা থমথমে নিস্তব্ধতা পরিবেশ। সবাই হয়তো দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে একটু। চৈত্রীও কেবল এসেছে কলেজ থেকে। এই রোজ রোজ ক্লাস করতে করতে তার জীবন তেজপাতা। মাঝে মাঝে দুই একদিন কলেজে না গেলে কি এমন হয়? কিন্তু এই কথা ঘরে বললেই তার মা ঝাঁটা নিয়ে তেড়ে আসে তার দিকে। মায়ের ঝাঁটার বাড়ির ভয়েও সে ছুটে যায় কলেজে। চৈত্রী কলেজ থেকে এসে কলেজ ড্রেস পরিহিত অবস্থায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল বিছানায়।
ক্লাস করতে করতে ক্লান্ত সে, এখন একটু ভালো লাগছে। ঠিক তখনই রুমে প্রবেশ করলেন চ্যামেলি বেগম, চৈত্রীর একমাত্র মা। রুমে ঢুকেই ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমি জানতাম তুই কলেজ ড্রেস না পাল্টেই বিছানায় চিত হয়ে পড়বি। যা ওঠ, কলেজ ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল চরিত্রী, বলল, যাচ্ছি মা। চোখ গরম দিলেন চ্যামেলি বেগম, বললেন, যাচ্ছি না, এখনই যাবি। আমাদের সময় স্কুল বা কলেজ থেকে এসে ড্রেস না পাল্টে শান্তি পেতাম না। আর আমার মেয়েটা হচ্ছে একদম আমার বিপরীত। যত রাজ্যের খারাপ গুণ আছে সব এই মেয়ের মধ্যে আছে। এই শুরু হয়ে গেল তার মায়ের আদি জন্মের কাহিনী। কবে কি করেছে, কবে কিভাবে স্কুলে গিয়েছে, বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল হাঁটু অবধি কাদা পেরিয়ে স্কুলে গিয়েছে। তারা তবুও স্কুল বন্ধ দেয়নি। ব্যাগ ছিল না সে আমলে, তারপরও পলিথিন করে বই নিয়ে যেতে হয়েছে তাদের। শুরু করবে এই সব কাহিনী বলা। রোজ রোজ এই কাহিনীগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে চৈত্রীর। এখন যদি বলা শুরু করে তার মায়ের থেকে ভালো সে বলতে পারবে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবস্থানরত আলনা থেকে একটা 3 পিস নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। মফস্বল শহরে একতলা বাড়ি তাদের। অমন বড় লোকদের মতো বাড়ির প্রতিটা ঘরে ঘরে ওয়াশরুম করেনি তারা। পুরো বাড়িতে একটাই ওয়াশরুম তাদের। মিনিট 30 পর ওয়াশরুম থেকে একদম গোসল সেরে বেরিয়ে এলো চৈত্রী। চুল মুছতে মুছতেই ঢুকলো তার রুমে। পেটে খিদে নেই তেমন। কলেজ থেকে আসার সময় বাজারে ভুলু কাকাদের হোটেল থেকে সিঙ্গারা কিনে খেতে খেতে এসেছে সে। রুমে ঢুকতেই অবাক হলো চৈত্রী। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে আওয়াজটা। তার রুমের পাশ থেকেই আসছে এই পড়ার ধ্বনি। এই দুপুরবেলা আবার কার মাথা খারাপ হলো যে বই পড়তে বসেছে? ভুরু কুচকেই জানালার দিকে গেল সে। যা ভেবেছিল তাই। মাথা খারাপটা এই নির্মম নির্দয় নির্ময়ের হয়েছে, নয়তো এই দুপুরে পড়ে কেউ। কিন্তু এই লোক এখানে কি করেছে? তার রুমে তো এখান ছিল না। তার রুম তো ছিল তাদের বিল্ডিংয়ের অপর পাশে। আর এই রুমটা ছিল নির্ময়ের বড় বোন নিহার। তাহলে আজ হঠাৎ তার রুমে সোজাসুজি রুমে কি করছে এই ভদ্রলোক? তাও একদম টেবিল চেয়ার সহ। টেবিল চেয়ারটাও রেখেছে একদম জানালার কাছে। চরিত্রীর রুমের জানালা আর নির্ময়ের এই রুমের জানালা একদম সোজাসুজি অবস্থানে। চরিত্রীর ভুরু কুচকালো, ভুরু জোড়া আরও কুচকে এলো। সে গলা উঁচিয়ে ডাকলো নির্ময়কে, বলল, নির্ময় ভাই। নির্ময় বই থেকে মাথা উঁচিয়ে তাকালো চরিত্রীর দিকে। সদ্য গোসল করেছে চরিত্রী। ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানির ফোঁটা। চোখে মুখেও কেমন ছড়িয়ে রয়েছে অন্যরকম স্নিগ্ধতা। এ কেমন রূপ, যেন নেশা ধরিয়ে দিচ্ছে বিনা মাদক দ্রব্য সেবনে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। ঢোক গিলে সে দৃষ্টি নত করে করল দ্রুত। মৃদু কণ্ঠে বলল, এভাবে আমার সামনে আর কখনো আসবে না চৈত্র। অবাক হলো চৈত্রী। গোল গোল চোখে তাকালো নিজের দিকে। সে আবার কিভাবে এসেছে যে নির্ময় তাকে এভাবে তার সামনে আসতে বারণ করেছে? সব তো ঠিকঠাকই আছে। নির্ঘাত এই ব্যাটার মাথা খারাপ হয়েছে, নয়তো হুট করে এমন কথা বলবে কেন? চৈত্রী গোল গোল চোখেই তাকালো নির্ময়ের দিকে। অবাক সুরে প্রশ্ন করলো, কিভাবে এসেছি নির্ময় ভাই? এলোমেলো দৃষ্টি ফেললো নির্ময়, বলল, ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? আপনি বুঝিয়ে বললেই বুঝবো নির্ময় ভাই। এত বোঝার সময় হয়নি তোমার। আগে বড় হও, তারপরে বুঝবে। আমি যথেষ্ট বড় হয়েছি নির্ময় ভাই। বয়স কত তোমার? 17। 18 হয়নি এখনো। কথাটি বলেই নির্ময় আবার মুখ গুজল বইয়ের পাতায়। চরিত্রীও আর কথা বাড়ল না এই বিষয়ে। এই মাথা খারাপ লোকটাকে কিছু বললে কোনো লাভ আছে কি? তার থেকে সে যা জিজ্ঞেস করতে চাইছিল তাই জিজ্ঞেস করুক। চৈত্রী স্বাভাবিক কণ্ঠেই জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন নির্ময় ভাই? ভুরু কুচকালো নির্ময়, বলল, আমার বাড়িতে আমি থাকবো না তো কোথায় থাকবো? তা নয়, বাড়ি আপনার ঠিক আছে, কিন্তু এই রুম তো আপনার নয়, এটা তো নিহা আপুর রুম। আপনি হঠাৎ এই রুমে কেন? এই রুমে আলো বাতাস ভালো আসে, আমার পড়তে সুবিধা হয়, তাই এই রুমে চলে এসেছি আমি। নির্ময়ের থতমত কণ্ঠের উত্তরে চৈত্রী ঠোঁট গোল করে বলল, ও। একটু থামলো নির্ময়, বলল, আমি এখন থেকে এই রুমেই থাকবো। হতাশ হলো চৈত্রী।
আগে তো তাও দূরে থাকতো একটু, মাঝে মাঝে গুনগুনিয়ে এই বারান্দার পড়ার শব্দ শুনতো সে। আর এখন রাত দিন 24 ঘন্টা শুনতে হবে। আর তার মাও 24 ঘন্টা তার পেছনে ঝাঁটা হাতে ছুটবে আর কড়া কণ্ঠে বলবে, নির্ভয়ের কাছ থেকে কিছু শেখ শেখ। চরিত্রী কাতর দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, আপনাদের ঘরে কি আর কোনো আলো বাতাসপূর্ণ রুম নেই? কেন? আমি এ ঘরে থাকলে সমস্যা কি তোমার? চৈত্রীর হতাশ দৃষ্টিতে তাকানো নির্ময়ের দিকে বিড়বিড়িয়ে বলল, আপনি গোটা মানুষটাই তো আমার সমস্যা। ভুরু কুচকালো নির্ময় সন্ধিয়ান কণ্ঠে বলল। কিছু বললে? মেকি হাসলো চৈত্রী, বলল, না, কিছু না। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার সমস্যা হলেও আমার করার কিচ্ছু নেই চৈত্র। আমি আজ থেকে এই রুমেই থাকবো। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই, চারিদিক নিস্তব্ধ কোলাহলহীন। মাঝে মাঝে দূর দূর থেকে মৃদু আওয়াজে শোনা যাচ্ছে রাস্তায় বেড়ে ওঠা অবহেলিত কুকুরগুলোর বিষণ্ণ কান্নার আওয়াজ। নির্ময় জানালার ধারে তার টেবিল চেয়ারে বসে গুনগুনিয়ে পড়ে যাচ্ছে, আর চরিত্রী বিরাস মুখে আছে তার বিছানায়। আগে তো সারাদিন এই নির্ময় নামক ব্যক্তির পড়ার জন্য উঠতে বসতে মায়ের হাতে ঝাড় খেতে হতো তাকে। তবুও রাতে নিজে নিজে এই সুন্দর বিছানাটায় একটু তো শান্তিতে ঘুমাতে পারত। কিন্তু এখন কি? এই নির্মম নির্দয় নির্ময়ের পড়ার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারবে না নাকি? শেষ পর্যন্ত এই পড়ুয়া পুরুষের জন্য তার ঘুমকেও বিদায় দিতে হবে। এমনি রাতের বেলায় চারিদিকে পরিবেশ নিস্তব্ধ থাকায় স্বল্প শব্দও জোরে শোনা যায়। তার মধ্যে চরিত্রের ছোটবেলা থেকেই ঘুম খুব পাতলা। কোনো শব্দ হলেই সে ঘুমোতে পারে না, আবার অল্প শব্দেই ঘুম থেকে লাফিয়ে ওঠে সে। যদিও জানালাটা লাগিয়েই শুয়েছিল চৈত্রী, কিন্তু লোহার গ্রিলে স্টিলের জানালা হওয়ায় পড়ার শব্দ তো সেই শোনা যাচ্ছেই। তপ্ত নিঃশ্বাস ফেলল চরিত্রী। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। আলতো হাতে খুলল জানালাটা, চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় এক দৃষ্টিতে বইয়ের দিকে মুখ করে পড়ছে। চারপাশে তার আর কোনো খেয়াল নেই। এত কি পড়ছে কে জানে। চরিত্রী ভালোভাবে তাকালো নির্ময়ের দিকে। ছেলেটা হ্যাংলা পাতলা হলেও শারীরিক গঠনটা অনেকটা চাইনিজ কোরিয়ানদের মতো। গায়ের রংটাও তাদের মতোই উজ্জ্বল, কিন্তু চোখ দুটো তাদের মতো ছোট ছোট পুঁটি মাছের মতো নয়, চোখ দুটো বাঙালিদের মতো। মানুষ বলে সন্তান গর্ভে নিয়ে মেয়েরা যাদের মুখ বেশি দেখে গর্ভের সন্তান নাকি তাদের মতোই হয়। তাহলে নির্ময়ের মা কি তাকে গর্ভে নিয়ে চাইনিজ কোরিয়ান মানুষদের বেশি দেখছিল যে নির্ময় তাদের মতো হয়েছে? আচ্ছা, তা না হয় মানা গেল যে মুনিয়া বেগম মানে নির্ময়ের মা তাকে গর্ভে নিয়ে তার চাইনিজ কোরিয়ানদের দেখেছিল, তাই নির্ময় তাদের তো গড়ন হ্যাংলা পাতলা শারীরিক গঠন, তাদের মতো ত্বকের উজ্জ্বলতা পেয়েছে। কিন্তু এই শারীরিক গঠন হতে হতে চোখের কাছে গিয়ে কেন থেমে গেল? চোখ দুটো কেন পুঁটি মাছের মতো হলো না? বিশাল চিন্তার বিষয় এটা, কিন্তু এই চিন্তার কোনো সুরাহা চরিত্রের বের করতে পারছে না। পারবে কিভাবে? সে তো মানবিক শাখার শিক্ষার্থী। ইস, চরিত্রী এখন আফসোস হচ্ছে ভীষণ। আর যদি সে বিজ্ঞান শাখার শিক্ষার্থী হতো তাহলে হয়তো নির্ময়ের এই চোখের রহস্য সে উদ্ঘাটন করে ফেলতো। তবে চৈত্রীর এই আফসোস টিকল না বেশিক্ষণ। চৈত্রীর আকাশ পাতাল ভাবনার মধ্যেই তাকে ডেকে উঠল নির্ময়, গম্ভীর কণ্ঠে বলল, চৈত্র। ধ্যান ভাঙল চরিত্রীর, বলল, কি ভাবছিলে? চৈত্রী বিরস মুখে তাকালো নির্ময়ের দিকে, বলল, নির্ময় ভাই, ঘুমাবেন না আপনি? ভুরু কুচকালো নির্ময়, বলল, কেন? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চরিত্রীর পানে, বলল, তো ঘুমাও, কে বারণ করেছে? চরিত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, আমিও তো ঘুমাতে চাই, কিন্তু আপনার পড়ার শব্দে ঘুমাতে পারছি না। আপনি আল্লাহ ওয়াস্তিত এখন পড়া বন্ধ করে নিজেও একটু ঘুমান, আর আমাকেও একটু ঘুমাতে দিন। নির্ময় পাত্তা দিল না চরিত্রীর কথায়। চরিত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে আবার মুখ গুজলো বইয়ের পাতায়, গুনগুনিয়ে পড়তে শুরু করলো। বিরক্ত হলো চরিত্রী, বিরক্ত ভঙ্গিতে বলল,
আপনি কি সারা দিন রাত 24 ঘন্টা পড়তে পড়তে এমন শুকিয়ে গেছেন নির্ময় ভাই? নির্ময় চোখ তুলে তাকালো চরিত্রীর দিকে, থমথমে কণ্ঠে বলল। তোমার ওজন কত? ঠোঁট বাঁকালো চরিত্রী, বলল। একটা মেয়েকে তার ওজন জিজ্ঞেস করতে আপনার লজ্জা করে না নির্ময় ভাই? না, করে না, তবে দেখে তো মনে হচ্ছে 40 কেজির বেশি হবে না। একটু থামলো নির্ময়, ঠোঁট বাঁকিয়ে বলল। আমি তো তাও পড়তে পড়তে শুকনা, আর তুমি তো সারাদিন খেয়ে আর ঘুমিয়ে শুকনা। ফুঁসে উঠল চরিত্রী, ঠাস করে আটকে দিল জানালাটা। ওই যে কথাই আছে না, উচিত কথার ভাত নেই, এখানেও ব্যাপারটা তেমনই হয়েছে। চরিত্রী নিজেও হ্যাংলা পাতলা, কিন্তু তা সে স্বীকার করতে নারাজ। সে শুধু নিজের চোখে নির্ময়কে হ্যাংলা পাতলা দেখে, আর তাকে নিয়ে হাসতে পছন্দ করে। ঘণ্টাখানেক কেটে গেল, চরিত্রী আর জানালা খুলল না। নির্ময় পড়ার ফাঁকে ফাঁকে কয়েকবার তাকিয়েছে চরিত্রীর জানালার দিকে। মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে? নির্ময় ভাবলো কিছুক্ষণ, অতঃপর পড়ার টেবিলে ড্রয়ার খুলে একটা কালিহীন কলম বের করে ছুঁড়ে মারল চরিত্রীর জানালার দিকে। স্টিলের জানালায় ঝনঝন করে শব্দ হলো। বিছানায় ধর পড়িয়ে উঠে বসলো চরিত্রী, ব্যগ্র কণ্ঠে শুধালো। কে কে? অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতে মাত্রই চোখ দুটো লেগে এসেছিল চৈত্রীর। এর মধ্যেই হঠাৎ শব্দে লাফিয়ে উঠেছে সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী। নির্ঘাত এটা নির্ময়ের কাজ। ফুঁসতে ফুঁসতে সে গিয়ে দাঁড়ালো জানালার কাছে, টেনে খুললো জানালাটা। এ কি, নির্ময়ের জানালা তো বন্ধ, পড়ার শব্দও পাওয়া যাচ্ছে না, তার মানে সে ঘুমিয়ে গেছে। তাহলে চরিত্রীর জানালায় আওয়াজ কে করলো? ভয় পেয়ে গেল চরিত্রী, আবার ভূত টুত না তো? এমনি গভীর রাত, চরিত্রী শুনেছে এই সময় নাকি তেনাদের আড্ডা বেড়ে যায়। কাঁপুনি উঠে গেল চরিত্রী, ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। সে দ্রুতই চরিত্রীর জানালাটা বন্ধ করে দিল, দৌড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল বিছানায়। চরিত্রী যেতেই নিজের রুমের জানালাটা একটু ফাঁকা করে বাইরে উকি দিল নির্ময়। মেয়েটা সম্ভবত ভয় পেয়ে গেছে। আলতো হাসলো সে, অতঃপর আবার জানালাটা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। দুপুরের নিস্তব্ধতা চারিদিকে বিরাজমান। এই সময় পথঘাটে মানুষ তেমন নেই বললেই চলে, দোকানপাটগুলো বন্ধ। চরিত্রী বিরস মুখে হেলে দুলে ঢুকলো বাড়িতে। মাত্রই কলেজ থেকে ফিরেছে সে, ক্লান্ত চোখ মুখে নিজের রুমে যেতে চমকে উঠল চরিত্রী। এ কি, তার রুম সবচেয়ে এলোমেলো। তার পড়ার টেবিলটা জানালার কাছে নিয়ে রাখা হয়েছে ঠিকই নির্ময়ের সোজাসুজি। এটা কে করলো? চরিত্রী নাক মুখ কুঁচকে চিৎকার করে উঠল। মা মা মা! চামেলি বেগম দৌড়ে এলেন। চৈত্রীর রুমে ঢুকতে ঢুকতে বললেন। কি হয়েছে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? আমার রুম এলোমেলো কে করেছে? আর আমার এই টেবিল চেয়ার এখানে কে এনেছে? চামেলি বেগম ভাবলেশহীনভাবেই উত্তর দিলেন, বললেন, আমি করেছি সব। চোখ বড় বড় করে ফেললো চরিত্রী, বলল, কি কেন? কেন আবার? ওই পাশে বসে নির্ময় সারাদিন পড়ে দেখিস না, তাই তোর টেবিলও ওর সোজাসুজি এনে দিয়েছি, যদি ওর বাতাস লেগে একটু পড়তে বসিস তুই। এমনিতে তো পড়বি না। চরিত্রী অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, বলল, মা, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু সবসময় ওই নির্মম নির্দয় নির্ময়ের জন্য রীতিমতো আমার ওপর নির্যাতন করো। আমার রুম, আমার কি একটা শখ আহ্লাদ নেই যে রুমের কোন জায়গায় কোন জিনিসটা রাখবো? তেতে উঠলেন চামেলি বেগম, বললেন, তোর আবার কিসের শখ আহ্লাদ? ওই সব শখ আহ্লাদকে শ্বশুর বাড়িতে খাটাস। নির্ময় ছেলেটাকে দেখেছিস কি সুন্দর ব্যবহার, মা বাবার মুখের ওপর কোনো কথা বলে না। আর আমার মেয়েটা সবসময় মুখে যেন খই ফোটে। বদমাইশ মেয়ে, তোকে নির্ময়ের পা ধোয়া পানি খাওয়ানো উচিত, পা ধোয়া পানি। কথাটা বলতে বলতেই চরিত্রীর রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। চরিত্রী কটমট করে জানালা থেকে তাকালো নির্ময়ের রুমের দিকে। তার রুম ফাঁকা, নির্ময় নেই রুমে। ফুঁসে উঠল চরিত্রী, এই নির্দয় নির্মম নির্ময়ের প্রথমে তার শান্তি নষ্ট করেছে, তারপর ঘুম, এখন তার রুম শখ আহ্লাদেও নজর দিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কাঁধ ব্যাগটা খুলে বিছানায় ছুঁড়ে মারল চরিত্রী, অতঃপর গট করে বেরিয়ে গেল বাইরে। আজ ওই বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হয় হবে না একটা পাজি অভদ্র লোক।
মিনিট 5 পর আবারও ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকলো চরিত্রী, কিন্তু এবার তার হাতে ছোটখাটো একটা পলিথিন ভর্তি বালি। রুমে ঢুকেই আর কোনো দিকে না তাকিয়ে, কোনো বাজ বিচার না করে চরিত্রীর জানালা থেকে নির্ময়ের রুমের ভেতরে ছুঁড়ে মারলো বালি ভর্তি পলিথিনটা। অমনি চিৎকার করে উঠল কেউ, বলল, কোন গর্ধব মহিলা বালি মারলো? হক চকিয়ে উঠল চরিত্রী, ভালো ভেবে তাকালো নির্ময়ের রুমের দিকে। নির্ময় বালিতে মাখামাখি হয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। পলিথিনটা অবস্থান নিয়েছে ঠিক নির্ময়ের মাথার ওপর। আটকে উঠল চৈত্রী, এ কি, এই বেটা রুমে কখন এলো? যাবার সময় তো সে দেখে গেল কেউ নেই। নির্ময় কটমট করতে করতে এলো জানালার কাছে, বলল, গর্ধব মহিলাদের মতো কাজটা করলে কেন তুমি চৈত্র? ঢোক গিলল চরিত্রী, কাচুমাচু হয়ে বলল, একদম আমাকে মহিলা বলবেন না নির্ময় ভাই, আমি মোটেও মহিলা নই। মহিলাদের মতো কাজ করলে মহিলা বলবো না তো কি বলবো? চরিত্রী উত্তর দিল না কোনো। সে আপাতত এখান থেকে পালানোর পথ খুঁজছে। এমনিই তো নির্ময়ের মুখ থেকে নির্মম কথা ছাড়া কোনো কথা বের হয় না। তার উপর আজ সে যে কাণ্ড ঘটিয়েছে তাতে নির্ময় তার ওই থমথমে মুখ দিয়ে বোম মেরেই উড়িয়ে দেবে তাকে। চরিত্রীকে কথা বলতে না দেখে নির্ময় নিজের দিকে তাকিয়ে তার গায়ে লেগে থাকা বালিগুলো ঝাড়তে শুরু করলো। এই সুযোগেই পালাতে হবে চরিত্রীকে। পা টিপে টিপে পিছন ফিরে দৌড় লাগালো চরিত্রী। অপাশের জানালা থেকে চেঁচিয়ে উঠল নির্ময়, বলল, এই গর্ধব মহিলা, দাঁড়াও দাঁড়াও, একদম পালাবে না। ভোরের আলো ফুটেছে, চারিদিকে সূর্যটা ছড়িয়ে দিচ্ছে তার তেজস্বী রশ্মি। পাখিদের কিচিরমিচির কলকাকুলিতে ভরে গেছে চারিদিক। কবুতরগুলোর বাগবাকুম আওয়াজ শোনা যাচ্ছে। প্রতিদিনের মতো আজও চরিত্রী সকাল সকাল ছাদে উঠেছে কবুতরগুলোকে খাবার দিতে। কবুতরগুলো তাকে দেখে উড়াউড়ি জেগে ধরলো চারপাশ থেকে। প্রতিদিনের মতো আজও চরিত্রের সকাল সকাল ছাদে উঠেছে কবুতরগুলোকে খাবার দিতে। কবুতরগুলোও তাকে দেখে উড়ে উড়ে জেগে ধরলো চারপাশ থেকে। আলতো হাসলো চরিত্রী। ছাদের এক কোণে রাখা গরমে কৌটাটা হাতে নিয়ে তা থেকে গম এনে ছিটে দিতে লাগলো কবুতরগুলোকে। কবুতরগুলোরও সব একসাথে জড়ো হয়ে হামলে পড়লো গমের ওপর। কবুতরগুলোকে গম দিতে দিতেই হঠাৎ চৈত্রীর নজরে পড়লো তাদের আর নির্মলদের ঘরের কোণ ঘেঁষে তেঁতুল গাছটার দিকে। কি সুন্দর তেঁতুল হয়ে ঝুলে আছে গাছটায়। চরিত্রীদের ছাদের কোণে দাঁড়িয়ে হাত বাড়ালেই পাওয়া যাবে তেঁতুলগুলো। জিহ্বার জল চলে এলো চরিত্রীর। তেঁতুল গাছটা যদিও নির্ময়দের, কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে তুই একটা তেঁতুল তো খাওয়াই যায়। এটা মোটেও চুরি নয়, এটা তার প্রতিবেশীগত অধিকার। পৃথিবীর সব কিছু দেখে লোভ সামলানো গেলেও তেঁতুল দেখে লোভ সামলানো বড় দায়। চরিত্রে থামিয়ে দিল কবুতরকে গম দেওয়া। হাতে থাকা গমের কৌটাটা রাখলো এক পাশে। অতঃপর চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। না, তেমন কেউ নেই এত সকালে। চৈত্রী এগিয়ে গেল ছাদের কোণে, পা উঁচু করে হাত বাড়ালো তেঁতুল ধরার জন্য। গুটি কয়েক তেঁতুল নিয়ে নিল হাতের মধ্যে। কিন্তু ওই যে বাঙালিদের স্বভাব তো ভালো নয়, এরা যত পায় তত চায়। চৈত্রী এক হাতে আগে পাড়া তেঁতুলগুলো রেখে আবার হাত বাড়ালো তেঁতুল গাছের দিকে। ঠিক তখনই নিচ থেকে চেঁচিয়ে উঠল কেউ, বলল, এই গর্ধব মহিলা, এই সকাল সকাল আমার গাছের তেঁতুল চুরি করছো কেন? কারো কণ্ঠস্বর পেতেই হকচকিয়ে উঠল চৈত্রী। চকিরি দৃষ্টিতে সে তাকালো নিচের দিকে। নিচ থেকে নির্ময় তার সোজাসুজি দাঁড়িয়ে তার দিকেই ভুরু কুঁচকে তাকিয়ে আছে। চৈত্রীর চমকে উঠল আরও। নিজের ভারসাম্য আর ধরে রাখতে পারল না। এমনি ছাদের কিনারে দুই পা উঁচু করে দাঁড়িয়েছিল সে। নিজের ভারসাম্য রাখতে না পেরে সোজা পড়ল নিচের দিকে। আটকে উঠল নির্ময়। এমনিতেই হ্যাংলা পাতলা দেহ তার, এর মধ্যে যদি এই এক তোলা উঁচু থেকে তার গায়ের ওপর কেউ পড়ে, হোক সেও পাতলা হ্যাংলা বা কম ভারী, তাও হাড়গোড় নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ। দ্রুতই নিজের স্থান থেকে সরে যেতে চাইল নির্ময়, কিন্তু ভাগ্য বুঝি শেষ হলো না। চৈত্রী সোজা গিয়ে পড়ল নির্ময়ের ওপর। নির্ময় চিৎকার করে উঠল, ও মা গো, এই গর্ধব মহিলার তাণ্ডবে আমি মরে গেলাম গো।
অতঃপর দুজন ধপাস করে পড়ল মাটিতে। নির্ময়ের হ্যাংলা পাতলা দেহটা নিচে, আর তার ওপর চৈত্রী। সে গলা জড়িয়ে ধরে রেখেছে নির্ময়ের। ব্যথায় টনটন করে উঠল নির্ময়ের কোমর পিঠ। এবার বোধহয় ভেঙেই গেল তার কোমরটা। এই মেয়ে যেখানে যায় সেখানেই একটা না একটা ঝামেলা পাকাবেই, আর তাকে তো শান্তি দিবে না, এটা যেন পণ করে রেখেছে সে। নির্ময় কটমট করলো, দু চার কথা শুনিয়ে দিতে চাইলো চরিত্রীকে, কিন্তু পারল না। থমকে গেল সে। হৃদস্পন্দন বেড়ে গেল ভীষণভাবে। চৈত্রী মিশে আছে তার বুকের সাথে, আবার মুখ গুজে রেখেছে নির্ময়ের ঘাড়ে। চরিত্রীর উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্ময়ের ঘাড়ে, গলায়। মেয়েটার প্রতিটি নিঃশ্বাসের স্পর্শ যেন কেঁপে কেঁপে উঠছে নির্ময়। অজানা অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠেছে তার হৃদয় গহীনে। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে নির্ময়ের, কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই কেন? তখন থেকে গলা জড়িয়ে ধরেই পড়ে আছে। নির্ময় মৃদু ধাক্কা দিল চরিত্রীকে, ডাকলো, চৈত্র, এই চৈত্র। কোনো উত্তর এলো না। মেয়েটা বেহুশ হয়ে গেল, না তো আবার অস্থির হয়ে পড়ল নির্ময়। অস্থির কণ্ঠে ডাকলো, এই চৈত্র, চৈত্র, কথা বলছো না কেন? চৈত্রীর কোনো সারা শব্দ নেই। নির্ময় অস্থির হয়ে পড়ল আরও। নিজে উঠতেও পারছে না ব্যথা সারা শরীরে। এদিকে চৈত্রীর কোনো হুঁশ নেই। শরীরের থেকে এখন বুকের মধ্যে বেশি যন্ত্রণা হচ্ছে। মেয়েটা কথা বলছে না কেন? বেশি ব্যথা পেয়েছে কি? চৈত্রী আবার হলো না তো কিছু? না না, কিছু হতে পারে না চরিত্রীর, কিচ্ছু না। নির্ময় এবার নিজে থেকেই জড়িয়ে ধরল চরিত্রীকে। আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো তার চুলের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে আওড়ালো, তোমার কিচ্ছু হবে না চৈত্র, কিছু হতে দেবো না আমি। একটু থামলো নির্ময়, গলা উঁচিয়ে অস্থির কণ্ঠে ডাক দিল, মা, ও মা, বাবা। নির্ময়ের চিৎকারে শুনেই দৌড়ে এলো নির্ময়ের বাবা সুলতান সাহেব আর মা মুনিয়া বেগম। ছুটে এসে ছেলে মেয়েদের এই অবস্থা দেখে আঁতকে ওঠেন তারা। সুলতান সাহেব দৌড়ে গিয়ে ধরলেন চৈত্রী আর নির্ময়কে, আর মুনিয়া বেগম গলা উঁচিয়ে ডাক দিলেন চৈত্রীর মা বাবাকে। তারাও দৌড়ে এলেন। ছেলে মেয়েদের এমন অবস্থা দেখে তারাও অস্থির হয়ে পড়লেন। দ্রুতই চৈত্রী আর নির্ময়কে নিয়ে ছুটা হলো হাসপাতালে। দূরের হাসপাতালে যেতে গিয়ে যদি আবার দেরি হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে একটু একটু করে। হাসপাতালের পাশাপাশি বেডে শুয়ে আছে নির্ময় আর চরিত্রী। তখন হাসপাতালে নিয়ে আসার প্রায় অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছে চরিত্রীর। চরিত্রী ওই উঁচু থেকে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন। ভালো সংবাদ হলো দুজন হাত পা বা কোমর ভাঙা পর্যন্ত যায়নি, তবে দুজনই ব্যথা একদমই কম পায়নি। বেশি ব্যথা পেয়েছে নির্ময়, কোমর নাড়াতেই তার কষ্ট। ডাক্তাররা আজ রাত দুজনকেই হাসপাতালে থাকার জন্য বলেছে, তাই দুজন আজ পড়ে রয়েছে হাসপাতালে। চৈত্রী বারবার আর চোখে তাকাচ্ছে নির্ময়ের দিকে, আর নির্ময় কটমট করে তাকিয়ে আছে তার দিকেই। চৈত্রীর এমনি এই হাসপাতাল বা হাসপাতালের গন্ধ তেমনটা ভালো লাগে না, আর তাকে কিনা এই হাসপাতালেই আসতে হলো শেষ পর্যন্ত। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, নীরব, কোলাহলবিহীন। নির্ময়ের মা আর চরিত্রীর মা দুজনেই তাদের দেখাশোনার জন্য থেকে গেছে হাসপাতালে, তবে তারা জেগে নেই কেউ। কেবিনের ভেতরেই একটা ফাঁকা সিট পেয়ে ঘুমিয়ে গেছে তারা। চরিত্রী সহ কেবিনের অন্যান্য সিটের রুগীরাও ঘুমিয়ে গেছে, শুধু ঘুম নেই নির্ময়ের চোখ জোড়ায়। সে চুপটি করে চরিত্রীর ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বসে আছে। মাঝে মাঝে আবার ঠোঁট কামড়ে হাসছে। মেয়েটা কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখশ্রীতে যেন ছড়িয়ে পড়েছে স্নিগ্ধতা। মনের মধ্যে কিছু অবাধ্য বাসনা জাগছে, যা পূর্ণতা দিতে ইচ্ছে করছে খুব। হোক না আজ কিছু অবাধ্য ইচ্ছে পূরণ, ক্ষতি কি? আর এই সুযোগটা হয়তো তার জন্য শুধু আজই এসেছে, আর আসবে না। নির্ময় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো আশেপাশে সবাই ঘুমোচ্ছে বেঘরে। অতঃপর সে কোনো মতে কোমরটা ধরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে খুব সাবধানে এগিয়ে গেল চরিত্রীর দিকে। দাঁড়ালো তার বিছানার পাশে। আলতো হাতে ছুঁয়ে দিল চরিত্রের তৈল চিটচিটে নাকটা। চরিত্রে ঘুমের মধ্যেই ভুরু কুঁচকে ফেললো। মৃদু হাসলো নির্ময়। নিজের ডান হাতের তর্জনীর আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল চরিত্রীর নরম
কোমল গাল, নাক, ঠোঁট জোড়া। অতঃপর একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো চৈত্রীর কপালে। একটু সময় নিয়ে গভীরভাবে চুমু খেলো সে। তবুও যেন তার তেষ্টা মেটে না। নির্ময় আবারও ঝুঁকলো চরিত্রীর দিকে। আর একটু চুমু খাওয়ার বাসনা, তবে সে বাসনা আর পূরণ হলো না। চোখ খুলল চরিত্রী। চোখ খুলেই নিজের এতটা কাছে নির্ময়কে দেখেই ভড়কে গেল সে। লাফ দিয়ে উঠে বসতে চাইল, তবে পারল না শরীরের ব্যথায়। চরিত্রীকে এভাবে চোখ খুলতে দেখে হকচকিয়ে উঠল নির্ময় নিজেও। তড়াক করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে, কিন্তু কোমরে ব্যথা, সে তো ছাড় দেয় না। সোজা হয়ে দাঁড়ানোর সময় চিৎকার করে উঠতে চাইল সে, কিন্তু তাও পারল না। দাঁতে দাঁত চেপে শুয়ে নিল নিজের ব্যথা। এখন চিৎকার করতে গেলেই জেগে যাবে সবাই। খানিক কেটে গেল দুজনের নীরবতা। এরপর মুখ খুলল চরিত্রী, মৃদু কণ্ঠে বলল, আপনি এখানে কেন নির্ময় ভাই? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। এলোমেলো দৃষ্টি ফেলল সে, আমতা আমতা করে বলল, ওয়াশরুমে যাবো একটু। ভুরু কুচকালো চরিত্রী, বলল, ওয়াশরুম তো ওইদিকে, আপনি এদিকে কি করছিলেন? অপ্রস্তুত ভঙ্গিতে হাসল নির্ময়, বলল, ও, ওয়াশরুম ওইদিকে? আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। চৈত্রী আর বেশি কথা বাড়ালো না, শুধু ঠোঁট গোল করে উত্তর দিল। ও। নির্ময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো আজ ধরা পড়ে গেল। কি হতো কে জানে। নির্ময় এক হাত নিজের কোমর চেপে ধরে এগিয়ে গেল নিজের বেডের দিকে। ধীরে সুস্থে বসলো সেখানে। চৈত্রী ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিকে, ভুরু কুচকে বলল, এ কি নির্ময় ভাই, আপনি বসলেন যে আবার? ওয়াশরুমে যাবেন না? আবারও অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। এই মেয়েটার এত প্রশ্ন করার কি দরকার? তখন থেকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। একটু হাসার চেষ্টা করলো নির্ময়। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, চলে গেছে, এখন যেতে হবে না এখন আর। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে চৈত্রী আর নির্ময়কে। ডাক্তারে 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে তাদের। চৈত্রী সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছে, কিন্তু এত কাহিনীর পরও ওই নির্ময়ের পড়া বন্ধ হয়নি একটুও। ব্যাটা সেই বিছানায় শুয়ে শুয়েও পড়ে যাচ্ছে। চৈত্রীর মাঝে মাঝে ইচ্ছে হয় ইট মেরে সত্যি সত্যি ওই ব্যাটার কোমর ভেঙে দিতে। না, কোমর ভেঙে দিলেও এই ব্যাটা পড়া বন্ধ হবে না। ভাঙতে হবে এই ব্যাটার মুখ। না সুস্থ থাকতে ওই ব্যাটার পড়ার জন্য একটু শান্তি পেয়েছে, আর না এই অসুস্থ অবস্থায়। একটা মানুষ এত কিভাবে পড়তে পারে, কিভাবে? চৈত্রী আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে ঘামর্তক ক্লান্ত মুখশ্রীতে তার রুমে ঢুকলো চঞ্চল, মৈত্রীর একমাত্র বড় ভাই। পড়াশোনার পাঠ ছুটিয়ে ঢাকায় ছোটোখাটো একটা কোম্পানিতে একটা চাকরি করে। হঠাৎ বোনের ছাদ থেকে লাফিয়ে পড়ার কথা শুনে দ্রুতই চলে এসেছে বাড়িতে। বড় আদরের বোন তার। চঞ্চলকে রুমে ঢুকতে দেখে হাসি ফুটে উঠল চৈত্রীর ঠোঁটে। অন্য সময় হলে এতদিন পর ভাইয়াকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়তো সে, কিন্তু এখন পায়ে ব্যথার জন্য তাও পারছে না। চৈত্রীর ছাদ থেকে নির্ময়ের ওপরে পড়ায় নির্ময় কোমরে ব্যথা পেলেও চৈত্রী পেয়েছে পায়ে। ভাইকে দেখেই চৈত্রী হাসি মুখে বলল, আরে ভাইয়া, তুমি কখন এলে? চঞ্চল বিছানায় চৈত্রীর পাশে বসতে বসতে বলল, এই তো মাত্র এসে রুমে এলাম। শুনলাম ছাদ থেকে লাফিয়ে নাকি আত্মহত্যা খেতে গিয়েছিলি। কথাটুকু বলে চঞ্চল চৈত্রীর দিকে তাকালো, আফসোসের সুরে বলল, তুই গাধি, আমি জানতাম, কিন্তু তুই যে এত বড় গাধি আমি জানতাম না। আত্মহত্যা করবি ভালো কথা, তাই একতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে? এখান থেকে পড়লে কেউ মরে বল? সেই তো বেঁচে গেলি আমার বাপের সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার জন্য। শোন বলি কি, এরপর থেকে আত্মহত্যা করতে গেলে ওই বাজারের আনিস কাকার 5তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিস, নয়তো ট্রাকের সামনে গিয়ে দাঁড়াস। বাঁচার সম্ভাবনা খুবই কম। ফুঁসে উঠল চরিত্রী, বলল, এই, তুই আমার আপন ভাই তো নাকি সৎ ভাই? আপন ভাই হলে তো এভাবে কথা বলতে পারতিস না। তা ঠিক বলেছিস, আমি তোর আপন ভাই না, সৎ ভাইও না, আমি হলাম তোর ধর্মের ভাই। মা বাবা তোকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিল কিনা? চেঁচিয়ে উঠল চৈত্রী, বলল, একদম বাজে কথা বলবি না ভাইয়া। কুড়িয়ে আমাকে নয়, বরং তোকে এনেছিল। ঠোঁট বাঁকালো চঞ্চল, বলল, বলছে তোরে। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বাড়াতে চাইছি না। পরে সত্যিটা জানলে তুই আবার কষ্ট পাবি।
এমনি নাকি একতলার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা খেতে গিয়েছিলি। আবারও চেঁচিয়ে উঠল চৈত্রী। চেঁচিয়েই বলল, ভাইয়া, তুই আমাকে দেখতে এসেছিস নাকি আমার মজা উড়াতে এসেছিস? যা এখান থেকে, বের হ আমার রুম থেকে, যা। ঠোঁট পাকালো চঞ্চল। বলল, হ্যাঁ যাবো, তোর রুমে থাকতে আসেনি, জামা কাপড় পাল্টাতে হবে। ঢাকা থেকে যে জামা কাপড় পরে এসেছি সেই জামা কাপড় পরেই তোর রুমে ঢুকেছি। নাক সিটকালো চৈত্রী। বলল, ইয়াক, এর জন্যই ভাবছিলাম আমার রুম থেকে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে। এখন বুঝলাম এই দুর্গন্ধ তোর শরীর থেকে আসছে। কপট রাগ দেখালো চঞ্চল। বলল, একদম বাজে কথা বলবি না। আমার শরীর থেকে কখনো দুর্গন্ধ আসে না, আসলে আসে সুগন্ধ, জবা ফুলের সুগন্ধ। পাকালো চৈত্রী। বলল, জবা ফুলের সুগন্ধ দুর্গন্ধ কোনো গন্ধই নেই। চাপা মারলেও যুক্তিসঙ্গত চাপা মারা উচিত ভাইয়া। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চঞ্চল। মাথা চুলকে বলল, জবা ফুলের সুগন্ধ নেই তাই না? তাহলে অন্য যে ফুলের সুগন্ধ আছে সেটাই ভেবে নিস। মুখ ঝামটা দিয়ে চৈত্রী বলল, পারবো না। পারতে হবে তোকে। আচ্ছা শোন, কি? শুনলাম তুই নাকি ছাদ থেকে লাফ দিয়ে সোজা নির্ময়ের উপরে পড়েছিস। ছেলেটা ঠিক আছে তো, নাকি তোর তাণ্ডবে চ্যাপটা হয়ে গেছে? ভাইয়ের দিকে কটমট করে তাকালো চৈত্রী। ঝাঁঝালো কণ্ঠে বলল, জানি না আমি, তুমি গিয়ে দেখে এসো। হাসি কাটলো চঞ্চল। বলল, হ্যাঁ তাই যাচ্ছি, আর তুই মরার মতো পড়ে থাক, টাটা। কথাটুকু বলেই চৈত্রীর রুম থেকে হেলে দুলে প্রস্থান করলো চঞ্চল। ঘণ্টাখানেক পর ফ্রেশ হয়ে নির্ময়দের ঘরে এলো চঞ্চল। তার বোনের জন্য হ্যাংলা পাতলা ছেলেটা এখন বিছানায়, অবশ্যই তাকে একবার দেখতে আসা উচিত তার। নিহাও হোস্টেল থেকে ভাইয়ের এই অবস্থা শুনে বাড়ি ফিরেছে। কাছে পিঠে শহরে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষে বর্তমানে পড়াশোনা করে সে। তবে বাড়ির থেকে কলেজটার দূরত্ব একটি বেশি হওয়ায় সেখানেই হোস্টেল থেকে পড়াশোনা করে সে। হোস্টেল থেকে ফিরে সে বসে আছে ভাইয়ের পাশেই। হঠাৎই রুমে চঞ্চলকে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে পড়ল নিহা। কতদিন পর সে এই মানুষটাকে দেখছে। মনের কোণে কিশোরী বয়সে চঞ্চলের জন্য জাগ্রত হওয়া অনুভূতিগুলো আবার একটু একটু করে মাথা চেরা দিয়ে উঠেছে। মানুষটাকে সে শেষ দেখেছিল সেই 4-5 মাস আগে। মানুষটা শুকিয়ে গেছে আগের থেকে। শুকিয়ে কেন গেল? মানুষটার খাওয়া দাওয়া কি ভালোভাবে হয় না? নেহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে চঞ্চলের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। কতদিনের অদেখা প্রিয় মানুষটি তার। আলতো হাসলো চঞ্চল। নেহার কাছে একটু এগিয়ে এসে নরম কণ্ঠে শুধালো, কেমন আছো মিহুমণি? নিহু চোখ নামিয়ে ফেললো। একটু হেসে বলল, এই তো ভালো চঞ্চল ভাই। চঞ্চল আর বেশি কথা বাড়ালো না। সে বসলো নির্ময়ের পাশে। শান্ত কণ্ঠে শুধালো, কি খবর ভাই, কেমন আছো? নির্ময় শোয়া থেকে একটু উঠে বসার চেষ্টা করলো। বলল, এই তো ভালো। আপনি কখন এলেন? চঞ্চল বাধা দিল নির্ময়কে। বলল, আরে পড়তে হবে না তোমাকে, তুমি শুয়েই থাকো। অতঃপর একটু থামলো চঞ্চল। বলল, এই তো ঘন্টাখানেক আগেই পৌঁছেছি। সময় পুরো বহমান। সে বয়ে চলে বাধাহীনভাবে নিজের গতিতে। দিন 2 কেটে গেল যেন চোখের পলকেই। বিছানায় শুয়ে শুয়ে থাকতে থাকতে চৈত্রী হাঁপিয়ে উঠেছে, আর নির্ময় হাঁপিয়ে উঠেছে চৈত্রীকে না দেখতে দেখতে। ভাইয়ের অসুস্থতায় নিয়ে 1 সেকেন্ডও নড়ে না তার রুম থেকে। সব সময় তাকে খেদমতে নিয়োজিত থাকে। খেদমত করে না ছাই। এই রুমে সে শুধু সারাদিন পড়ে থাকে চঞ্চলকে দেখার জন্য। সে কি নির্ময় বোঝে না? কারণ ওপাশে চৈত্রীর রুমে প্রায় সর্বক্ষণ বোনের কাছে বসে থাকে চঞ্চল, আর এটা সেটা বলে চরিত্রীকে চেতিয়ে দেয়। সবারই সব ঠিকঠাক চলছে, মাঝখান থেকে উপসে যাচ্ছে নির্ময়ের। এদিকে নির্ময়ের হৃদয়ের তৃষ্ণা যে প্রতি ক্ষণে ক্ষণে বেড়ে চলছে তা বোঝে না কেউ। নির্ময় ইদানিং পড়ায়ও মন বসাতে পারছে না। সবাই ঘুমানোর পর মাঝরাতে মাঝে মাঝে কোমর বাঁকিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে একটা বার চরিত্রীর দেখার আশায়, কিন্তু জানালা বন্ধ। মেয়েটার দেখা পায়নি আর।
আজ রাতেও নির্ময় দাঁড়িয়ে আছে জানালার কাছে। প্রতিদিনের মতোই জানালাটা বন্ধ, কিন্তু আজ আর সে অপেক্ষা করতে পারছে না। হৃদয়ের তৃষ্ণা যে প্রচণ্ড আকার ধারণ করেছে। এই মুহূর্তে যে তার চরিত্রী নামক পানি দরকার। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, মৃদু কণ্ঠে ডাকলো, চৈত্র, চৈত্র। ওপাশ থেকে সাড়া এলো না কোনো, উঠেও এলো না চরিত্রী। হয়তো সে ঘুমাচ্ছে। নির্ময় আবার কোমর বাঁকাতে বাঁকাতে এগিয়ে গেল তার পড়ার টেবিলের কাছে। টেবিলের ড্রয়ার খুলে আবারও বের করে আনলো একটি কালিহীন কলম। অতঃপর জানালার কাছে এসে সে ছুঁড়ে মারল চরিত্রীর জানালায়। স্টিলের জানালার ঝনঝন করে শব্দ হতেই হুড়মুড়িয়ে উঠে বসল চরিত্রী। হঠাৎ পা নাড়া দেওয়ায় পাটা টন টন করে উঠল ব্যথায়। আহ করে ব্যথা ধ্বনি তুলল সে। নাক মুখ কুঁচকে তাকালো পায়ের দিকে। তখনই তার কর্ণকুহরে প্রবেশ করলো মৃদু কণ্ঠের পুরুষালী ডাক। কান খাড়া করলো চরিত্রী। হ্যাঁ, নির্ময় ডাকছে তাকে, কিন্তু এত রাতে নির্ময় তাকে ডাকছে কেন? এত রাতে তার সাথে কি কথা থাকতে পারে ওই বেটার? বুড়ো কুচকালো চরিত্রী। কোনো রকমে উঠে দাঁড়ালো সে। পা টেনে টেনে এগিয়ে গেল জানালার কাছে। আলতো হাতে খুললো জানালাটা। চরিত্রীর মুখখানা দেখতেই ছোটের কোণে হাসি ফুটে উঠল নির্ময়ের। মনে হচ্ছে 2-3 দিন নয়, যেন কত শত বছর পর একটু দেখছে তার প্রিয় রমণীকে। তৃষ্ণার্ত হৃদয় তার সম্পূর্ণ তৃষ্ণা নিবারণ করতে না পারলেও একটু যেন করতে পারল। চৈত্রী তার ভুরুজোড়া কুঁচকেই প্রশ্ন করল,